নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেটা আশঙ্কা ছিল সেটাই হলো, ভারতের ওপর 500% ট্যারিফ আমেরিকার তরফ থেকে, এবং আমেরিকা অলরেডি অফিসিয়ালি 66টা ইন্টারন্যাশনাল বডি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তো এর টোটাল ইম্প্যাক্টটা কি হবে এবং এই টোটাল জিনিসটা কেন হলো সেইটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ স্টক মার্কেটের ওপর আপনার সমস্ত ইনকাম, সম্পদ বৃদ্ধি, মিউচুয়াল ফান্ড, ব্যাংকিং সব কিছুর ওপর এ দেশের প্রত্যেকটা মানুষের জীবনের ওপর এর ইম্প্যাক্ট গভীরভাবে পড়তে চলেছে। দেখুন, প্রথম কথা আপনাকে বুঝতে হবে মেন স্টোরিটা। স্যার মেন স্টোরি আবার কি? মেন স্টোরি তো জানি, ওই তো ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছিল, ইউক্রেনদের বাঁচানোর জন্য আমেরিকা বাঁচাতে চায়, তো রাশিয়াকে আটকানো দরকার। এবার রাশিয়াকে কি করে আটকাবে? রাশিয়ার যদি ইকোনমি ডাউন হয়, রাশিয়ার যদি টাকা কমে যায়, তাহলেই রাশিয়া আর ইউক্রেনের ওপর অ্যাটাক করতে পারবে না। এবার রাশিয়ার টাকা কি করে কমবে? রাশিয়ার যদি তেল বিক্রি বন্ধ করে দেওয়া যায়, তাহলেই রাশিয়ার টাকা কমে যাবে। রাশিয়ার তো আর অ্যাজ সাচ অন্য কোনো বিজনেস তেলের মতো এত বড় না। এই জন্যই আমেরিকা ইউক্রেনকে ভালোবেসে এই গোটা জিনিসটা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের ওপর যারা রাশিয়ার থেকে তেল কিনছে ট্যারিফ বসাচ্ছে। আগে না, দিস ইজ নট দ্য মেন স্টোরি। তাহলে চলুন আর একটু আপনাকে ডিপে নিয়ে যাই। দেখুন, যে কোনো দেশে যখন ইলেকশন হয় তখন ইলেকশন ফান্ডিং এর দরকার হয়। কেন? আপনি আপনার বাড়িতে কোনো একটা পুজোয় হরিনাম দিয়ে বা অন্য কোনো পুজোয় কিছু একটা অনুষ্ঠান করে 200 লোককে খাইয়ে দেখুন তো কত খরচ আজকের দিনে দাঁড়িয়ে। আর একটা দেশ জুড়ে যখন ইলেকশন হচ্ছে, এক একটা ছোট ছোট জনসভায় 10,000 লোক আসছে, ওরা নিজেদের টাকা খরচ করে এসছে সবাই। ওদের মধ্যে 8,000 লোককে আনার জন্য বাস পাঠাতে হয়েছে, অটো পাঠাতে হয়েছে, ম্যাজিক গাড়ি পাঠাতে হয়েছে পার্টির তরফ থেকে, সেগুলোর খরচ নেই। 10,000 লোক এসে বসে আছে, একটা মঞ্চ হয়েছে নেতাদের জন্য, লোকজনের জন্য কোথাও কিছু একটু ছাউনি টাউনি হয়, প্যান্ডেল ফ্রিতে হয়ে গেল। 10,000 লোকের জন্যই কিছু না হোক চা বিস্কুট জল, পকেটে 200টা টাকা, কোথাও তো কোথাও বিরিয়ানি ফিরিয়ানি, কিছু না হলে তো অন্তত জলের বোতল আর পকেটে 200টা টাকা। এটুকু না দিলে 2,000 লোক পার্টির ডেডিকেটেড কর্মী এমনি এসছে, বাকি 8,000 লোক আসতো না। যারা পার্টির মেন নেতা আছে, যারা কোর সংগঠক আছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে ধরে ধরে লোককে নিয়ে এসছে, দাদা আসবেন কিন্তু, দাদা আসতে হবে কিন্তু, পার্টির বৈঠক আছে। তাদের টাকা দিতে হয়নি, তাদের রাতে একটা ডিনার পার্টি হবে না। তাহলে আপনার বাড়িতে 200 জনকে খাওয়াতে গেলে আপনি আজকের দিনে বুঝতে পারেন কত খরচ হয়। আর একটা ছোট 10,000 লোকের জনসভা মানে সেটা খুব ছোট, আমি ভারতের প্রেক্ষিতে বলছি। আর এরকম কত 10,000 জনের কত জনসভা সারা রাজ্যের, সারা দেশের কোনায় কোনায় হচ্ছে। তাহলে কি হিউজ খরচ বলুন তো, তাই না? এই খরচটা কার পকেট থেকে আসছে? এর জন্য তো ফান্ডিং দরকার। ভারতবর্ষে এই সমস্ত ফান্ডিং খানিক লুকিয়ে চুরিয়ে হয় বিভিন্ন পার্টির। আমেরিকাতে এটা খুল্লাম খুল্লা, ওদের কোনো লুকোচুরির ব্যাপার নেই। ওরা জানে যে ইলেকশন লড়তে গেলে টাকা লাগে। ভারতবর্ষের কাছে প্রচুর টাকা, ফান্ডিং, এই ব্যাপারটা একটু লজ্জার। তো ভারতবর্ষে সবাই দেখায় আমি তো গরিব, সব থেকে গরিব যে মন্ত্রী সে সব থেকে বেশি প্রশংসা পাবে। আমেরিকাতে টাকা কথা বলে, ওরা দেখায় আমার কাছে টাকা আছে, আমার কাছে পাওয়ার আছে, সে তত শ্রদ্ধার পাত্র। ওদের সমাজের থট প্রসেস আলাদা। ডোনাল্ড ট্রাম্প এইবারের ইলেকশনের যখন প্রচার চলছিল তখন উনি পরিষ্কার জানিয়েছিলেন, খেয়াল করে দেখুন, গুগল করলে আজও প্রচুর নিউজ পেপারের লিঙ্ক আপনার কাছে চলে আসবে আমেরিকার, যে আমাকে টাকা দাও ইলেকশন ফান্ডিং এর জন্য। বড় বড় তেল কোম্পানিগুলো আমেরিকার যারা আছে, আমি কালকেই বুঝিয়েছিলাম, বড় বড় কোম্পানি আমেরিকা চালায়। তেল কোম্পানিগুলোকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমাকে ফান্ডিং দাও, আমি যদি জিতে যাই তোমাদের ফান্ডিং নিয়ে সেরা করে প্রচার করে
তাহলে প্রেসিডেন্ট হয়ে আমি তোমাদেরকে রিটার্ন দিয়ে দেবো, আমি তোমাদেরটাও দেখব। ফান্ডিং দিয়েছিল তেল কোম্পানিগুলো। তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে প্রথম ওনার যেটা কাজ ছিল, ভাই তেল কোম্পানিগুলোকে রিটার্ন দিতে হবে। তেল কোম্পানিগুলোর কিসে লাভ হবে? যদি ওদের তেল বেশি করে বিক্রি হয়, সেল বাড়িয়ে দিতে হবে কোম্পানিগুলোর। তা কোম্পানিগুলোর সেল কি করে বাড়ানো হবে? পৃথিবীতে তো আর নতুন কোনো কাস্টমার তৈরি করা যাবে না যে 100 কোটি নতুন লোক নিয়ে চলে এলাম। তাহলে পৃথিবীর যারা বড় বড় ইকোনমি, যারা তেল সব থেকে বেশি কনজিউম করছে, তারা কোন দেশ থেকে কিনছে? এই কে কনজিউম করছে রে সব থেকে বেশি তেল? স্যার, চীন আর ইন্ডিয়া পাশাপাশি দুটো দেশ। 300 কোটি লোক তো পৃথিবীর 750 কোটির মধ্যে 300 কোটি তো দুটো দেশে। কোত্থেকে কিনছে রে ওরা? স্যার, রাশিয়া থেকে। আচ্ছা, তাহলে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দাও, আমাদের থেকে কিনবে, সোজা হিসেব। যাও চীন আর ইন্ডিয়াকে গিয়ে বলো, আর ব্রাজিলকে গিয়ে বলো, মোটামুটি 3টে যে বড় পপুলেশনওয়ালা কান্ট্রি, ওরা যেন রাশিয়ার থেকে না কিনে আমাদের থেকে কিনে। হয়ে গেল, আমার ইলেকশন রিটার্ন গিফট ডান। স্যার, বললে শুনবে কেন? আচ্ছা, বললে শুনবে কেন? আচ্ছা, চাপ দাও, ভয় দেখাও ইন্ডিয়া, চীন আর ব্রাজিলকে, আমাদের থেকেই কিনতে হবে, সিন্ডিকেট। স্যার, ভয় দেখালে পৃথিবীর বাকি দেশগুলো বলবে না এই আমেরিকা কিরকম গুন্ডা? গুন্ডার তো একটু সম্মান কম থাকে, একটু সম্মানও আমাদের দেশে থাকলে ভালো হয় না? আচ্ছা, তাহলে গুন্ডাগিরি করা যাবে না, তাই তো? তাহলে এক কাজ করো, রাশিয়াকে কোনো একটা গল্প বানাও যাতে সারা পৃথিবীর কাছে খারাপ মানুষ করে দেখানো যায়। তখন আমরা ইন্ডিয়া, চীন, ব্রাজিলকে বলবো, এই ও খারাপ মানুষ, ওকে কেন তোমরা টাকা দিচ্ছ, ওর সঙ্গে বিজনেস করছো, ও তো ওই টাকা নিয়ে আরো মানুষের ক্ষতি করছে। এটা কেমন গল্প? স্যার, ভালো গল্প। গল্প আপনাকে আর ভাবতে হবে না, আপনি দেশ চালান, আমরা স্টোরি সাজিয়ে নিচ্ছি। বাকি স্টোরি সাজিয়ে নিয়েছে ট্রাম্পের অফিসাররা। কি স্টোরি? রাশিয়াকে খারাপ মানুষ বানাতে হবে, তাই তো? কি করা যায়, কি করা যায়? ওই রাশিয়ার পাশে ইউক্রেন একটা দেশ আছে, ওখানে তো আমাদের সরকার আমরা বসিয়ে রেখেছি, এবার ওটাকে কাজে লাগানো যাক। যে কমেডিয়ান ছিল ভ্লাদিমির জেলেনস্কি, তাকে প্রেসিডেন্ট করে বসানো আছে। তো আমেরিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বসিয়ে রাখে, কখন কোনটা কাজে আসবে ওরাও জানে না, আগে থেকেই বসিয়ে রাখে, কখনো কাজে এলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জেলেনস্কি, তুমি এক কাজ করো, তুমি ন্যাটোতে জয়েন হও, ঠিক আছে? নাও, বলতে শুরু করো, ন্যাটোতে জয়েন হব। জেলেনস্কি বলতে শুরু করলো, ন্যাটোতে যাব, ন্যাটোতে যাব। ন্যাটোতে যাওয়া মানে রাশিয়ার কাছে ডাইরেক্ট থ্রেট। খুব স্বাভাবিক হিসেব, রাশিয়া এবার নিজের বর্ডারের পাশে তো আর ন্যাটোকে চাইবে না, ইউক্রেনকে অ্যাটাক করবে। দাঁড়াও, ইউক্রেনকে বাঁচিও না, রাশিয়া অ্যাটাক করুক। রাশিয়া অ্যাটাক করে দিয়েছে ইউক্রেনকে? হ্যাঁ স্যার, করে দিয়েছে। ইউক্রেনের লোক মরছে তো? হ্যাঁ স্যার, মরছে। দাঁড়াও, আর কটা মরুক, অনেক মরছে না? হ্যাঁ হ্যাঁ, বাহ বাবা, এবার আমাদের যেতে হবে। আমরা হলাম গিয়ে আমেরিকা, আমরা এসছি ইউক্রেনকে বাঁচাতে। তাই ইউক্রেনকে বাঁচাতে এসছো তুমি, আমেরিকা সুপার পাওয়ার, তোমার কাছে নেই এমন অস্ত্র নেই, তোমার সেনা ইউক্রেন রাশিয়ার সীমান্তে লাগিয়ে দাও। পুতিন আর অ্যাটাকই করবে না, আমেরিকার সেনা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওটা করলে তো যুদ্ধ থেমে যাবে। আমরা তো ইউক্রেনকে বাঁচাতে চাই না, ইউক্রেন তো আইওয়াস সারা পৃথিবীর ক্ষেত্রে। তাহলে ইউক্রেনকে একটু একটু হেল্প দাও, যাতে সারা পৃথিবীর মনে হয় আমেরিকা আছে ইউক্রেনের পাশে। ভালো অস্ত্র দিও না, ইউক্রেন জিতে গেলে হবে না, ইউক্রেন মার খেতে যেন থাকে, আবার এমন মার যেন না খায় যে মরে যাচ্ছে। মোটামুটি কিছু অস্ত্র দাও যাতে করে ইউক্রেন নিজেকে ডিফেন্ড করতে পারে, অল্প অল্প করে, কিছু মরতে থাকুক ইউক্রেন। এইবার সারা পৃথিবীর কাছে আমরা যাচ্ছি আমাদের ন্যারেটিভ নিয়ে। শোনো পৃথিবীবাসী, দেখেছো তো রাশিয়া কিরম করে ইউক্রেনকে মারছে, তাহলে রাশিয়াকে আটকাতে হবে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, আমরা আটকাবো, আমরা আমেরিকা, আমরা হচ্ছি সবার ঠেকা নিয়ে বসে আছি, সবার ভালো করি আমরা। রাশিয়াকে আটকাতে গেলে না রাশিয়ার ইকোনমি দুর্বল করতে হবে, করে দিই, সবাই সহমত? আচ্ছা, রাশিয়ার ইকোনমি দুর্বল করতে গেলে না রাশিয়ার তেলের বিজনেসটা অফ করতে হবে, তেলের বিজনেস অফ করে দিই, সবাই সহমত? আচ্ছা, তেলের বিজনেস কি করে অফ হবে? রাশিয়ার থেকে যারা তেল কিনছে ওদের তেল কেনা বন্ধ করতে হবে। এই চলো সবাই তেল কেনা বন্ধ করো। তাহলে আমেরিকার কথা শুনে কিছু দেশ তেল কেনা বন্ধ করলো। এবার সেই সময় ইন্ডিয়া, তাহলে রিজন, আমেরিকার দরকার ছিল একটা রিজন সারা পৃথিবীকে দেওয়ার, দিয়ে দিয়েছে আমেরিকা। ইন্ডিয়া সেই সময় ব্রুটাল রিপ্লাই দিত আমেরিকাকে লাস্ট বছর ধরে, যে ইউরোপ তো গ্যাস কিনছে, আপনারা নিজেরা তো বিভিন্ন জিনিস কিনছেন, আমরা কেন কিনবো না?
আমরা আমাদের মর্জি মতো কিনবো, আমাদের স্বাধীন ফরেন পলিসি আছে, হু দ্য হেল আর ইউ, আপনি আমাকে ডিকটেট করছেন, ডক্টর জয়শঙ্কর বলতেন ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে। আমি যা বাবা, এ তো ভাবলাম ইন্ডিয়া সেদিনের ইন্ডিয়া আছে, বলবো মেনে নেবে, তেল কোম্পানিগুলো পেছনে পড়েই আছে, টাকা দিন টাকা দিন, টাকা ফেরত দিন। 2 মাসের ব্যাপার ইন্ডিয়া 2 বছর টেনে দিল। কারা এরা? এতদিন ধরে আমেরিকার মুখে মুখে চোপা করে যাচ্ছে, তো কিছুতেই মানছে না, তেল কেনা বন্ধই করছে না রাশিয়ার থেকে। চলো এক কাজ করো, এইবার সারা পৃথিবীকে বলো দেখো ইন্ডিয়াও খারাপ লোক, দেখছো তো, মানছেই না, রাশিয়াকে হেল্প করেই যাচ্ছে। আমরা এবার ইউক্রেনকে বাঁচানোর জন্য, ইউক্রেনকে বাঁচাচ্ছে দেখি ইউক্রেনের সেনা পাঠাচ্ছে না, ইউক্রেনকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার ওপর একটু ট্যারিফ লাগাই, 25% রেসিপ্রোকাল ট্যারিফ চলে এলো। ইন্ডিয়া মানছে না। আরো 25%, 25, 50 চলে এলো, 25% পানিশমেন্ট ট্যারিফ, 50%। ইন্ডিয়া মানছে না। ভালো জ্বালা, আর কতদিন ওয়েট করা যায়? এ তো এবার আমেরিকার ভেতরের লোকরা আমেরিকাকে খিল্লি করছে যে ভাই ইন্ডিয়া 75 বছর আগে স্বাধীন হয়েছে, 1991 সালে দেশটা দেউলিয়া হয়ে যাচ্ছিল, আজকে তারা আমেরিকার চাপ এরম করে ঠেকিয়ে রেখে দিয়েছে আমেরিকাকে এতদিন ধরে। এইবার আমেরিকা দেখছে আর কিছু করার নেই, এবার ফাইনাল অ্যাটাক মারতে হবে ইন্ডিয়ার ওপর। তো লিন্ডসে গ্রাহাম, যিনি আমেরিকার একজন সেনেটর, সেনেটর মানে আমাদের দেশের হিসেবে এমপি, ঠিক আছে, ওনাকে ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি, এই লোকটা মহা ছ্যাঁচড়া, এর মাথা থেকে এই দুর্বুদ্ধিগুলো বেরোয়, একে এক্স হ্যান্ডেলে ফলো করতে পারবেন আপনারা। তো ডোনাল্ড ট্রাম্পকে হলো স্যার 500% ট্যারিফ তাহলে লাগিয়ে দিই। ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে হ্যাঁ তুমি বিল পেশ করে দাও। তো অফিসিয়ালি অ্যাপ্রুভাল হয়ে গেছে। লিন্ডসে গ্রাহাম এবার ওদের যেটা পার্লামেন্ট সেইখানে বিল পেশ করবে, স্বাভাবিক। তো ডোনাল্ড ট্রাম্পের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, পার্লামেন্টে পাস হয়ে যাবে, তারপর ডোনাল্ড ট্রাম্পের কাছে, উনি প্রেসিডেন্ট, চলে আসবে বিল, উনি সই করে দেবেন, অ্যাক্ট হয়ে যাবে। কি অ্যাক্ট এটা হবে? যেই যেই দেশ রাশিয়া থেকে তেল কিনছে, কয়েকদিনের ব্যাপার, তাদের ওপর 500% ট্যারিফ লেগে যাবে। মেন টার্গেট ইন্ডিয়া, চীন, ব্রাজিল। এবার ইন্ডিয়া কি করবে? দেখুন এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ডিসিশন, 500% ট্যারিফ আপনি পারবেন সামলাতে? 25%, 50% নিয়ে হাবুডুবু খেতে খেতে আমরা সামলাতে পারছিলাম। 50% ট্যারিফ মানে এই পেনটা তৈরি করতে ইন্ডিয়াতে 100 টাকা দাম, এটা আমেরিকায় গেলে 50% অ্যাড হয়ে 150 টাকা দাম হয়ে যাবে। এমনি আমেরিকার মার্কেটে আমাদের জিনিসের দাম বেড়ে গেছে, লোকে তবু কিনছিল কোয়ালিটি ভালো টালো বলে। এবার 500% মানে বুঝতে পারছেন, 500%। পেনটার খরচ হয়েছে 100 টাকা বানাতে, আমেরিকার মার্কেটে গেল 500 টাকা ট্যাক্স, 100 টাকার জিনিসে 500 টাকা ট্যাক্স, আমেরিকার মার্কেটে এটার দাম হয়ে গেল 600 টাকা। ভাই 100 টাকার পেন কে 600 টাকা দিয়ে কিনবে? কেউ কিনবে না। তো আমাদের পুরো $50 বিলিয়ন যে রপ্তানি আমেরিকাতে পুরো বন্ধ হয়ে যাবে, পুরোই বন্ধ হয়ে যাবে, জিরো হয়ে যাবে রাতারাতি। তার মানে ওই যে জিনিসপত্রগুলো যেগুলো আমরা রপ্তানি করতাম, ওই কারখানাগুলোর প্রোডাকশন কমে যাবে, ওই কারখানাগুলো লোক ছাঁটাই করতে শুরু করবে, দেশের মধ্যে বিদ্রোহ তৈরি হবে। আপনার যদি চাকরি যায়, আপনি বলবেন চাকরি গেলে যাক, আমেরিকার বিরুদ্ধে লড়ে যাও মোদি। হয় নাকি কোনোদিন প্র্যাকটিক্যাল এটা? যে লোকটা চাকরি যাবে, যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে, ওরা খাবে কি? দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। তো ইন্ডিয়ার পক্ষে এটা এখন সামলানো সম্ভব নয়, ইন্ডিয়াকে মানতেই হবে যে ঠিক আছে আমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলাম। ব্রাজিলও আমার ধারণা ইজিলি এবার মেনে নেবে, আর ব্রাজিলের পক্ষে সম্ভব নয় সামলানো যে হ্যাঁ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলাম। একমাত্র আশা ভরসা এখানে জাগিয়ে রাখবে চীন, যে চীন যে আমেরিকাকে খানিক টক্কর দিলেও দিতে পারে, ইকোনমি দিয়ে, বিজনেস দিয়ে, সামরিক অস্ত্র দিয়ে, নিজের বাকি বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন দেশে ওদের যে ইনভেস্টমেন্ট আছে সেই সফট পাওয়ার দিয়ে। চীন যদি হাল ছেড়ে দেয় তাহলে এখানে আর কিচ্ছু করার নেই। চীন যদি লিড করতে চায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভাই আমরাও রেডি, কারণ আমেরিকা এবার ওই লাস্ট ধাক্কাটা দিচ্ছে যে হয় এসপার নয় ওসপার, আর ধীরে সুস্থে চলা যাবে না। কারণ ধমকি হুমকি
ব্যাক চ্যানেল ডায়ালগ, 25%, 50% ট্যারিফ, সব কিছু দিয়ে ইন্ডিয়াকে দেখে নেওয়া হয়েছে, ইন্ডিয়াকে কিচ্ছু করতে পারেনি। তো লাস্ট অস্ত্র, ব্রহ্মাস্ত্র মারো, যা হবে দেখা যাবে, আমেরিকা এটাই ভেবে নিয়েছে। চীন যদি এখন লিড করতে চায় তাহলে গেম ঘুরতে পারে। যে চীন, ইন্ডিয়া, রাশিয়া একসঙ্গে মারাত্মক শক্তিশালী টাই আপে চলে এলো, শুধু 3টে দেশকে এলে হবে না, আমেরিকার বিরুদ্ধে যেখানে যে দেশকে পাওয়া যায় টোপ দিয়ে, বুঝিয়ে, ঋণ দিয়ে, সমরাস্ত্র দিয়ে 3টে দেশের টোটাল পাওয়ার এক করে আরো প্রচুর দেশকে একসঙ্গে এনে আমেরিকার বিরুদ্ধে লড়াই হতে পারে। আর স্যার হয় নাকি? চীন ইন্ডিয়া একসঙ্গে স্যার আসবে না। ইউ নেভার নো জিও পলিটিক্সে কখন কি চেঞ্জ হয়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভাবনা আমারও কম লাগছে, আমিও বলছি না এটা হওয়ার দিকে সম্ভাবনা বেশি, বাট ইউ নেভার নো জিও পলিটিক্সে কখন কি হয়। উদাহরণ দেব, ফ্রান্স ইংল্যান্ড, ইন্ডিয়া পাকিস্তান কি শত্রু, এর থেকে 100 গুণ বেশি শত্রু 200-250 বছর আগে ছিল ফ্রান্স আর ইংল্যান্ড। ইঙ্গো ফরাসি যুদ্ধ মনে পড়ছে ইতিহাসে ছোটবেলায়, সারা পৃথিবী কাঁপানো যুদ্ধ, বছরের পর বছর ধরে যুদ্ধ, মানে এ ওকে কেটে মেরে খুন করে শেষ করে দিচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে যুদ্ধ চলছেই চলছে। যে কারা হবে পৃথিবীর বস, সেই 1700-1800 সাল নাগাদ, এরকম 100 বছর ধরে চলতে 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 ইংল্যান্ড চলে এলো নাম্বার 1-এ, ফ্রান্স চলে গেল নাম্বার 2-তে। তো ইংল্যান্ড ফ্রান্স বন্ধু হয়ে গেল, তারপর নাম্বার 1-2 থেকে ওরকমই থাকতে থাকতে আস্তে আস্তে যখন আমেরিকা উঠে এলো, আমেরিকা নাম্বার 1-এ চলে গেল, রাশিয়া নাম্বার 2-তে চলে এলো, ইংল্যান্ড ফ্রান্স আরো পিছোতে পিছোতে নিজেরা ইউরোপীয় ইউনিয়ন করে বন্ধু হয়ে গেল, আজকে আর কোনো শত্রুতা নেই। আর সেখানে ইন্ডিয়া চায়না তো কোন ছাই, একবার 62-তে যুদ্ধ হয়েছে, একবার 2020-তে ফেস অফ হয়েছে, কোনো ব্যাপারই না। তো আরামসে হতে পারে। জিওপলিটিক্সে এরকম উদাহরণ আরো ভুরি ভুরি আছে, আমি এখানে দাঁড়িয়ে 20 থেকে 25টা উদাহরণ মুখস্থ বলে দিতে পারি, যে কি রক্তক্ষয়ী যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম হয়েছে, তারপর বন্ধ হয়ে গেছে, জিওপলিটিক্সে দরকার পড়েছে। এবার দেখুন, এই যে ইংল্যান্ড, এই ইংল্যান্ড এক সময় মনে করেছিল না যে ব্রিটিশ পাওয়ার, ব্রিটিশ সাম্রাজ্য কখনো সূর্যের অস্ত যায় না, গেছে তো। তো কি কি এখন হতে পারে সেদিকটা একটু নজর দিই, কি অবস্থা বুঝিয়ে দিতে পারলাম। দেখুন, মেন ফ্যাক্টর থাকবে রাশিয়া, কারণ রাশিয়ার ওপর সমস্ত স্যাংশন চাপিয়ে দেওয়া হয়েছে, তেল বিক্রি করে দেশটা বেঁচে আছে। যদি ইন্ডিয়া, চায়না, ব্রাজিল এবার এই ইকোনমিক স্যাংশনের কাছে হার মেনে নেয় যে ভাই আর সহ্য করতে পারছি না রাশিয়া, এবার আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে যদি আমরা তোমার হয়ে লড়াই করতে যাই, সো আমরা আমেরিকার শর্ত মেনে নিচ্ছি, তাহলে সব থেকে বেশি ক্ষতি কার হবে? রাশিয়ার। আমেরিকা 2 ঘন্টা নেবে না, ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে আসবে, এসে বলবে মোদি ইজ মাই ফ্রেন্ড, আই লাভ ইন্ডিয়ানস, ইন্ডিয়ানস আর ভেরি গুড, উই উইল সেল অয়েল টু ইন্ডিয়া। ইন্ডিয়ার ইকোনমিক কোনো সমস্যা হবে না, আমেরিকাই তেল বেচবে ইন্ডিয়াতে, এবং তেলের দাম এখন ওভারঅল মানে ওয়ার্ল্ডে অনেক কম, অনেক কম। রাশিয়া থেকে আমরা যে দামে কিনি প্রায় তার কাছাকাছি, আহামরি খুব একটা এদিক ওদিক নয়। আবার ভেনেজুয়েলার অয়েল আমেরিকা তো তুলবেই, ওখান থেকে বেচবে, আরো অনেক তেল পাওয়া যাবে। কিন্তু কেসটা তো খাবে রাশিয়া, রাশিয়ার তো সব শেষ। যে মানুষটার কাছে নিউক্লিয়ার উইপেন আছে, আমেরিকার থেকে 500টা মতো বেশি নিউক্লিয়ার উইপেন আছে রাশিয়ার কাছে, এবার তার অ্যাকচুয়ালি দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, যে সব শেষ। এবার কোনো মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, সে কখন যে কি স্টেপ নিয়ে ফেলবে নোবডি ক্যান প্রেডিক্ট। আমেরিকার থেকে 500টা বেশি নিউক্লিয়ার উইপেন আছে এবং এদেরকে সব রকম ভাবে শেষ করে দেওয়া হচ্ছে এবার, কফিনের লাস্ট পেরেক। এবার রাশিয়া কি করবে নোবডি নোজ, কারণ এমনিতেই আজকের দিনে আমেরিকা লাস্ট কমাসে যা করলো, সারা পৃথিবীতে একটা ভদ্রসভ্য রুল অন্তত ওপরে ওপরে লাগিয়ে রাখা হয়েছিল
যে আমরা মধ্যযুগের মতো আর মারামারি করে মরবো না, আমাদের একটা আইন, আদালত, রুল, সিস্টেম, আলোচনা এসব থাকবে। আমেরিকার কিচ্ছু ধার ধারে না, এরা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসছে। গতকাল রাতে 66টা আন্তর্জাতিক অর্গানাইজেশন থেকে আমেরিকা নিজেকে সরিয়ে নিয়েছে, এর মধ্যে 35টা আবার ইউএন এর আন্তর্জাতিক অর্গানাইজেশন। ইউএন যেটাকে বানানোই হয়েছিল যে এরকম যেন দেশে দেশে আর যুদ্ধ না লাগে, সবাই এক টেবিলে এসে আলোচনা করে মিটিয়ে নেবে। আমেরিকা আলোচনা করবে কি, ওখান থেকে নিজেকে উইথড্র করে নিল, গ্রুপ লিভ করে যাওয়া। আমাদের হয় না ঝগড়া হলে বন্ধুদের গ্রুপ লিভ করে যাই, যে ভাই আমি আর এই গ্রুপের অংশই নই, তুই আমার কি করবি, আমি মানি না এসব গ্রুপকে, গ্রুপে যা সিদ্ধান্ত হবে আমি শুনবো না। আমেরিকা এখন সারা পৃথিবীতে ইউএন এর ওপরে, এতদিনও ছিল, কিন্তু সামনে একটা ভদ্রতা সভ্যতা রেখে পেছন থেকে কন্ট্রোল করত। গ্রুপ এতদিনও আমেরিকাই কন্ট্রোল করত, বাট গ্রুপে 10 জন থাকলে 3 জনকে বলতো ভাই আমি পিকনিকের এই ডেট দিচ্ছি, এই ডেটে পিকনিক করিস, তোদের কি অসুবিধা, আসা যাওয়ার অসুবিধা তো আমি গাড়ি পাঠিয়ে দেবো। 2 জনকে বলতো ভাই তুই আমার জিগরি দোস্ত, সেদিন তোকে হেল্প করলাম, পিকনিকের এই ডেটে ভোট দিস। আর 2 জনকে বলতো পিকনিকের এই ডেটে ভোট না দিলে না হবে খুনি তোমার পেছনে, দিয়ে 7টা ভোট আমেরিকা নিজের ডেট অনুযায়ী গ্রুপে পিকনিকে দিয়ে নিত। বাট এই ভদ্রতাটা মেনটেন ছিল যে গ্রুপে সবাই ভোট দিয়ে যে পিকনিকের ডেট সেট হবে সেই ডেটেই পিকনিক হবে। আর এখন আমেরিকা কি হয়ে গেছে, এই ডেটে পিকনিক হবে, এই ডেটেই হবে, গ্রুপ লিভ করে গেলাম, গ্রুপে যা আলোচনা করার আছে বাকিরা করে নাও, এই ডেটে যারা যারা আসবে না তাদের বাড়িতে গিয়ে মুন্ডু কেটে এনে ওই মুন্ডু চচ্চড়ি পরের দিন পিকনিক করব। এই আমেরিকা হয়ে গেছে, আর ভদ্রতা সভ্যতাও কিছু মানে না। তো আজকের পৃথিবীতে যেখানে আমেরিকা আর কোনো রুল বাকি রাখেনি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাশিয়া একই লেভেলে খেলতে শুরু করে যে আমরাও আর কোনো রুল চাই না, আমেরিকা আমাদের একটু একটু করে শেষ করবে, তো যা 10 বছর পর তো মরেই যাব, তাহলে 10 বছর আগে তোরাও মর, নে দেখ কেমন লাগে, ছাড়লাম সবকটা মিসাইল। আমাদের তো সব দিক থেকে এক ঘরে করে দেওয়া হয়েছে, আমাদের বাঁচা মরা সমান, দেখ তোরা কেমন ভালো বাঁচতে পারিস আধুনিক জগতে, এত টাকা পয়সা, বড় বড় বিজনেস, বাঁচ। এই মেন্টালিটি কিন্তু রাশিয়ার আসতেই পারে, তখন সেকেন্ডে সেকেন্ডে জিওপলিটিক্স বদলে যাবে। মার্কেটের ব্যাপারে একটা কথা বলবো, ইভি মার্কেটকে মারাত্মকভাবে আমেরিকা ডাউন খাওয়াবে। যে আমেরিকা এতদিন পরিবেশের কথা বলতো, সেই আমেরিকা আজকে ওপেন বলছে পৃথিবীতে যা তেল আছে এই তেল আমরা বের করব, ইউজ করব, বেচবো। এসব তেল কম ইউজ করার ফলে আমাদের কম লাভ হচ্ছে, আমরা লাভ চাই, টাকা চাই। তেল ইউজ না করে ইভি ইউজ করো, ওসবে অনেক খরচ, এখন ওসব রিসার্চ করা, আস্তে আস্তে তৈরি হওয়া, অত টাইম নেই আমাদের কাছে বস। তেলই তুলবো, তেলই জ্বলবে, এখনো 40 বছরের তেল আছে, 40 বছর ধরে রিসার্চ ফিচার্চ করো, তারপর দেখা যাবে। আর ওদের যখন বলা হচ্ছে এই 40 বছরের মধ্যে এইভাবে যদি তোমরা পলিউশন করো তেল তুলে, সমুদ্রের জলস্তর বাড়বে, সমুদ্র উপকূলবর্তী কোটি কোটি মানুষ মারা যাবে, বিভিন্ন দেশ ডুবে যাবে, প্রচুর নদীতে বন্যা হবে, প্রচুর জায়গায় খরা হবে, প্রচুর জায়গায় মানুষের পানীয় জলের সংকট দেখা দেবে, প্রচুর জায়গায় সাইক্লোন আসবে, প্রচুর জায়গায় জঙ্গলে আগুন লেগে দাবানল তৈরি হবে, প্রচুর জায়গায় মানুষ জাস্ট মারা যাবে, গ্লেসিয়ার গলে যাবে, মানুষ আর বাঁচবে কি করে? তো এই আমেরিকা বলছে মর গিয়ে, আমাদের লাভ দরকার। এই আমেরিকাকে যখন বলা হচ্ছে ভাই লাভটা নিয়ে তোমরা কোথায় যাবে, তোমরাও তো মরবে, বলছে না মরবো না। ইউরোপে গ্রিনল্যান্ড আছে, গ্রিনল্যান্ড আমাদের, আমরা নিয়ে নেবো গ্রিনল্যান্ড ইউরোপ থেকে। ইউরোপ অবাক, বলছে গ্রিনল্যান্ড নিয়ে নেবো, গ্রিনল্যান্ডে তো বরফ আছে, ওখানে তো এখন কিছু ডুবছে না, আমরা ওখানে গিয়ে থাকবো। আমেরিকা নিজেরা নেক্সট কোথায় থাকবে সেটার ব্যবস্থা করে নিয়েছে, যে আমরা তো এবার গ্রিনল্যান্ডে গিয়ে থাকবো, মর সব ডুবে। দিস ইজ ক্রেজি, ইনসেন আমেরিকা কাজ করছে। এবং ভারতবর্ষ সারা পৃথিবীর 120টা দেশকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে লিড করত, ভারতের বানানো গ্রুপ, আইএসএ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আমাদের গুরগাঁও, যেটাকে গুরুগ্রাম বলা হয় হরিয়ানায়, ভারতবর্ষে, সেখানে এর হেডকোয়ার্টার।
120টা দেশের মেম্বার, যেখানে ভারতবর্ষ চাইতো সারা পৃথিবীতে সোলার সিস্টেমের কি কি উন্নতি হচ্ছে, আর কি করে বেটার করা যায়, কিভাবে বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন দেশের মাধ্যমে সোলার সিস্টেম সারা পৃথিবীতে বাড়ানো যায়, তাপ বিদ্যুৎ কমানো যায়, ইভি যাতে বাড়ানো যায়, সারা পৃথিবীতে ইন্ডিয়া চেষ্টা করত এই গ্রুপটা দিয়ে কাজ করার। এই গ্রুপটা থেকেও বেরিয়ে গেছে আমেরিকা, লাগবে না সোলার, তেলই করব, পলিউশন হবে মর, কিছু যায় আসে না আমাদের। এইটা হচ্ছে আমেরিকা। আর এর ফলে একটা ব্যাপার কিন্তু অতি অবশ্য হলো, ইউএস এর সফট পাওয়ার সারা পৃথিবীতে মারাত্মকভাবে ধসে যাবে। আপনি বলবেন সফট পাওয়ার দরকার কি আছে, ইউএস এর হাতে এত হার্ড পাওয়ার, আর্মি রয়েছে, টাকা রয়েছে, সফট পাওয়ার দিয়ে কি হবে? সফট পাওয়ার দরকার, সফট পাওয়ার খুব ইম্পর্টেন্ট। আপনি ব্রিটিশদের দেখে শিক্ষা নিন, ব্রিটিশরা তো আর্মি দিয়েই সারা পৃথিবী দখল করেছিল, কিন্তু ব্রিটিশরা বিভিন্ন থিওরি কেন বানাতো? ভারতবর্ষে অধীনতামূলক মিত্রতা নীতি মনে আছে, সত্য বিলোপ নীতি মনে আছে, যে কোনো রাজার যদি সন্তান না থাকে তাহলে কে শাসন করবে, আমরা গার্জিয়ান হিসেবে ওই রাজ্যটা টেক ওভার করে নেব। কেন এসব থিওরি কেন বানাতো ব্রিটিশরা? বলতেই পারতো ওই আমাদের রাজ্য, ওদের হাতে তো বিশাল পাওয়ার, বলেনি কেন? তার কারণ ব্রিটিশদের এই বোধটুকু ছিল যে আপনি হার্ড পাওয়ার দিয়ে কোনো একটা জায়গা দখল তো করে নিতে পারবেন, কিন্তু ওখানকার মানুষদের মনে বিরূপ যে ধারণা সৃষ্টি হলো, কোনো না কোনো দিন ওরা হিটব্যাক করবে আপনাকে। তাই ওখানকার মানুষদের কিছু একটা ভুলভাল অন্তত বোঝানো দরকার, যাতে করে ওরা আপনাকে মেনে নেয় মন থেকে, ভয় পেয়ে নয়। তাতে করে ব্রিটিশরা কি বলতো, যে ব্রিটিশ শাসনে দেখুন একটা সভ্যতা আছে, আমরা সায়েন্স আনবো। তাতে করে যারা শিক্ষিত ভারতীয় তারা ব্রিটিশদের কিন্তু বিরোধিতা করতো না সব সময়। আমরা সমাজ বদলাবো, আমরা রেল লাইন তৈরি করছি ভারতবর্ষে, রাজার শাসনে তো সবাই অত্যাচারিত ছিল, কোম্পানির শাসনে আমরা সমান আইন আনবো, থরি আনতো না, কিন্তু কিছু অন্তত আইওয়াজ করতো, কিছু একটা দুটো কাজ করতো, কারণ জানতো লোকের যেন মনে হয় যে না না মানে হ্যাঁ খারাপ, কিন্তু হ্যাঁ ঠিক আছে কিছু এরা ভালোও বটে। এই জন্য সফট পাওয়ার দরকার। আমেরিকা লাস্ট এত বছর ধরে আমেরিকার ডিপ স্টেট, প্রত্যেকটা প্রেসিডেন্ট, প্রত্যেক সরকার যে সফট পাওয়ার সারা পৃথিবী জুড়ে বানিয়েছিল, আমেরিকা বলছে এই ওই দেশে না ডেমোক্রেসি নেই, ওই দেশের লোকেরা নিজেরাই বিশ্বাস করছে হ্যাঁ 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 আমাদের ডেমোক্রেসি নেই, আমাদের সরকার ফেলে দিতে হবে, চলো বিরোধী দলকে ভোট দিই, আমেরিকা বলেছে ডেমোক্রেসি নেই। পৃথিবীর বিভিন্ন দেশের আমেরিকার স্টেটমেন্টেই ভরসা ছিল, আমেরিকা ভালো লোক, ওরা ডেমোক্রেসির কথা বলে। দিয়া আমেরিকাই চাইছিল ওদের দেশে সরকার পড়ে যাক, জাস্ট একটা স্টেটমেন্ট দিল, কাজ হয়ে গেল। আমেরিকার কোনো নিউজ মিডিয়া কোনো কিছু বয়ান দিয়েছে, ধরা যাক এবিসি, আমাদের দেশে 3 জন নেতা, সি কে আমেরিকার পছন্দ নয়, আমেরিকার নিউজ মিডিয়া বলল সি চোর, সারা ভারতবাসী বিশ্বাস করে হ্যাঁ সি চোর সি চোর। ঠিক তো ওদের মিডিয়ার ওপর, ওদের স্টেটমেন্টের ওপর, ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, ওরা যে ইন্ডেক্স বের করছে সবকিছুর ওপর পৃথিবীর এত ভরসা ছিল। এই সবকিছুই ওদের টুলস ছিল পৃথিবীকে কন্ট্রোল করার। বাট 2% লোক বুঝতো, বাকি 98% লোক ওদের টুলসে বোকা বনে যেত। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প খুল্লা করে ফেললো, ভাই লাগবে না রাগ ঢাক, আমি হাতে তরোয়াল নিয়েই যাব, মুন্ডু কেটেই আনবো, মধ্যযুগে ফিরে যাব। এর ফলে গোটা পৃথিবী আমেরিকার বিরুদ্ধে আজকের দিনে তো কেউ টু শব্দ করতে পারবে না, পারছে না, বাস্তব এটা। কিন্তু আমেরিকার যে সফট পাওয়ার, যে ইকোসিস্টেম, সেটা একজন মানুষ শেষ করে দিল। লং টার্মে আমেরিকার ইতিহাসে সব থেকে খারাপ চরিত্র হিসেবে এর নাম লেখা থাকবে। মোগল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণে ঔরঙ্গজেব ছিল তো স্ট্রং শাসক, কিন্তু খুল্লা করে ফেলেছিল। তো এরও পতন হবে। কে কোথা থেকে পতন শুরু করবে, কখন ফল অফ আমেরিকা শুরু হবে, নোবডি নোজ। বাট ইতিহাস সাক্ষী, প্রত্যেকেই যখন ঔদ্ধত্য এবং অত্যাচারের চূড়ান্তে পৌঁছায় পতন হয়। ইতিহাসে হয়েছে, না হওয়ার এখানেও কিছু নেই।
এবং সফট পাওয়ার আজীবনের মতো শেষ। আজকে এমন অবস্থা হয়েছে, আমেরিকা যদি বলে যে নেপালে নির্বাচন, এ বি দুজন দাঁড়িয়েছে, এ বাজে লোক, পুরো নেপাল মিলে মনে হয় একেই ভোট দেবে, যে সারা পৃথিবী জেনে গেছে এরা কি ধরনের লোক এবং এরা কিভাবে পুরো পৃথিবীকে শোষণ করছে। আজকে আমেরিকার কথায় আর কেউ বিশ্বাস করবে না, সামনে কেউ অপোজ করতে পারবে না এই মুহূর্তে, ওদের যা হার্ড পাওয়ার আছে। বাট ভেতরে ভেতরে আমেরিকার বিশ্বাসযোগ্যতা ডোনাল্ড ট্রাম্প শেষ করে দিল। এবং আমি আবারও জোর দিয়ে বলছি, মিলিয়ে নেবেন, ইন্ডিয়ার ফিউচার গোটা পৃথিবীর সাপেক্ষে অত্যন্ত উজ্জ্বল এবং স্ট্রং হয়ে গেল। কারণ একটাই, আপনার পাড়ায় একজন গুন্ডা আছে যে একে ওকে এসে দুমদাম 5টা করে ঘুষি মারে, কেউ 5টা ঘুষি খেয়ে ওর পায়ে পড়ে, কেউ ঘুষি মারার আগেই পায়ে পড়ে, কেউ একটা ঘুষি খেয়ে ওর পায়ে ধরে নেয়। একটা লোক, একটা ফ্যামিলি, তারা হয়তো লোককে ঘুষি মারলে গিয়ে প্রতিবাদ করে, তাদের ঘুষি মারতে গেলে তারা ঠেকায়, ঘুষি মারতে পারে না বাট একটা চর অন্তত মেরে দেয় মারামারির সময়। তারপর 5-6টা ঘুষি খেয়ে সেও লাস্টে স্বাভাবিক, কত ঘুষি সে সহ্য করবে, মেনে নেয়। ইন্ডিয়া ওই লোকটা। ডক্টর জয়শঙ্কর গ্লোবাল স্টেজে গিয়ে প্রতিবাদ করে এসছে। ইন্ডিয়া ছুটকো ছাটকা ওই চর মারার মতো চেষ্টা করেছে এবং ঘুষিগুলো সহ্য করে গেছে লাস্ট অবধি, যে 5টায় তো আমি থামছি না, 10টা মার তারপর শোবো, শুতে হবেই বাধ্য, কতক্ষণ ওই ঘুষি আপনি সহ্য করবেন। বাট ওই লোকটার যেদিন ফল হবে, পুরো পাড়া বলবে আমাদের পাড়ার নতুন লিডার এই লোকটা, যে ওর 10টা ঘুষি সহ্য করেছিল, যে ওর চোখে চোখ রেখে কথা বলেছিল। ইন্ডিয়া সেই ইমেজ ক্রিয়েট করে নিয়েছে যেটুকু যা দরকার ছিল। ইন্ডিয়ার ফিউচার তো বুঝলাম, প্রেজেন্ট প্র্যাকটিক্যাল পলিসিতে ইন্ডিয়ার চলা উচিত। 500% ট্যারিফ নিয়ে ইকোনমি বরবাদ করে নিজের দেশের মধ্যে সমস্যা ক্রিয়েট করা এখন এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে না। 3টে অ্যানাউন্সমেন্ট লাস্ট আমি করতে চাইব। নাম্বার 1, স্কিল বাংলা ফ্যামিলির যারা মেম্বার, যারা স্কিল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারাই স্কিল বাংলা ফ্যামিলির মেম্বার। আমি 7 ফেব্রুয়ারি 2026-এর পর আপনাদের কারোর থেকে শুনবো না এই কথা যে আমার বাড়িতে একটি জব না পাওয়া বেকার ছেলে বা মেয়ে আছে। অসম্ভব। যদি আপনার বাড়িতে জব না পাওয়া বেকার ছেলে বা মেয়ে থাকে, তাহলে সে আড্ডা 24/7 মানে আমার কোম্পানিতে এক্সাম কাউন্সেলর হিসেবে কিংবা ভারতবর্ষের যে কোনো এডটেক কোম্পানিতে, মানে যারা অনলাইনে এডুকেশন দেয়, এক্সাম কাউন্সেলর হিসেবে দায়িত্ব নিয়ে বলছি সে চাকরি পেয়ে যাবে। 1 মাসের ট্রেনিং, 7ই ফেব্রুয়ারি ট্রেনিং কমপ্লিট হবে। এবং সব থেকে ভালো ব্যাপার, বেশিরভাগ এডটেক সেক্টরে ওয়ার্ক ফ্রম হোম জব হয় এক্সাম কাউন্সেলরদের ক্ষেত্রে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টে আড্ডা 24/7-এ যতজন এক্সাম কাউন্সেলর আছেন এখন, তার মধ্যে 95% ওয়ার্ক ফ্রম হোম জবই করেন, মানে বাড়িতে বসে। তো আপনার বাড়িতে এবার কোন কোম্পানিতে কত পার্সেন্ট ওয়ার্ক ফ্রম হোম, কত পার্সেন্ট অফিস, সে তো আমি জানি না। সারা ভারতবর্ষে এত এডটেক কোম্পানি, সব জায়গায় ভ্যাকেন্সি, সব জায়গায় জব রোলে কাজ হচ্ছে। তো আপনার বাড়িতে এইচএস পাশ করা কোনো ইয়াং ছেলে বা মেয়ে যদি থাকে, তার যদি চাকরি দরকার হয় ইমিডিয়েট, তাহলে এটা আমার পার্সোনাল টিমের কলিং নাম্বার। এই নাম্বারে এখনই ফোন করতে বলবেন, কারণ টোটাল ট্রেনিংটার যে ফিজ, সেই ফিজটার থেকে অনেক কম ফিজে আজকে পর্যন্ত এনরোলমেন্ট করা হচ্ছে, নেওয়া হচ্ছে। আগামীকাল থেকে ফিজ অনেকটা বেড়ে যাবে এবং 7ই ফেব্রুয়ারি ট্রেনিং শেষ হবে। 8ই ফেব্রুয়ারি থেকে সে তার ট্যালেন্ট অনুযায়ী অনেককেই আমাদের আড্ডা 24/7-এ নিয়ে নেওয়া হবে। আর বাকি যারাই থাকবে ইন্ডিয়ার কোনো না কোনো কোম্পানিতে পাবে। আমি তো বলবো একাধিক কোম্পানিতেই পাবে সবাই। ওয়ার্ক ফ্রম হোমও পাবে, অফিস জবও পাবে। সে নিজের মতো সেট করবে কোন কোম্পানি কোথায়, কতটা ভালো, কিরম স্যালারি অফার করছে। সরকারি চাকরি নয়, কাজেই স্যালারি ফিক্স হয় না। কেউ 15,000 টাকাও পেতে পারে, কেউ 1.5 লাখ টাকাও পেতে পারে, স্কিল অনুযায়ী ডিপেন্ড করবে। বাট স্কিল তৈরি হয়ে যাবে। তারপর 3টে কোম্পানিতে পেলে নিজের মতো ঠিক করলো, আমি এই কোম্পানিতে যাব, এই কোম্পানিতে যাব না, নিজের ব্যাপার।
ঠিক আছে, আরও ডিটেলস যা কিছু জানার আছে এই নাম্বারে ফোন করুন এবং এনরোল করুন, বা যারা বড়রা আছেন ছোটদের এনরোল করান। 8 ফেব্রুয়ারি থেকে ও চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যেই চাকরি পেয়ে যাবে। আর কোনো কোর্সে আমাদের কেউ ভর্তি হওয়ার পর এআই কোর্সে, ডিজিটাল মার্কেটিং কোর্সে, স্টক মার্কেট কোর্সে, কোনো কোর্সে কেউ ভর্তি হওয়ার পর কোনো দিন কোনো প্রবলেম হলে সাপোর্ট টিমও আছে আমাদের আলাদা। সেই নাম্বারটা আপনারা খাতায় নোট করে নিন বা ফোনে সেভ করে নিন। এটা আমার পার্সোনাল টিমের নাম্বার, যেখানে ফোন করলে ওরা ভর্তি করবে আপনাকে, আর যা কিছু জিজ্ঞাসা আছে কোর্সের ব্যাপারে বলে দেবে। কোর্সে ভর্তি হওয়ার পর কোনো সময় প্রবলেম হলে এটা সাপোর্ট টিমের নাম্বার, এই নাম্বারে ফোন করে তারপর 2 প্রেস করবেন। ফোন করার পর ওরা বলবে 1 প্রেস করুন, 2 প্রেস করুন, আপনাকে 2 প্রেস করতে হবে। তো ভর্তি হওয়ার পরেও যাতে কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম না হয় তার জন্য গোটা আলাদা টিম আছে আমাদের। ওকে, অল দ্য বেস্ট। আশা করি আজকে গোটা জিনিসটা বুঝতে পারলেন যে কিভাবে অয়েল লবিকে ফান্ডিং করার জন্য ইউক্রেনকে সামনে রেখে আইওয়াশ করে আলটিমেটলি রাশিয়ার তেলের বিজনেস বন্ধ করে আমেরিকার নিজস্ব তেলের বিজনেস চালাতে চায়, এবং এর মাধ্যমেই গোটা পৃথিবীর পরিবেশ এবং সমস্ত কিছু নষ্ট করে, ইভি সেক্টর নষ্ট করে হাইড্রোকার্বনেই আমেরিকা ফিরে যেতে চায়, এবং তাতে করে ওদের বিন্দুমাত্র কোনো গিল্টি ফিলিং নেই। তার জন্য 66টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে ওরা নিজেদেরকে উইথড্র করে নিয়েছে। আর সারা পৃথিবীর কাছে আমেরিকার মুখ আর মুখোশ টোটাল আলাদা অন্তত হয়ে গেছে লং টার্মে। এই শিক্ষাটা সারা পৃথিবীর দরকার ছিল যে আমেরিকা আসলে কি চায়। থ্যাংক ইউ। ফোন করে নিন আমার টিমকে।